বাংলাদেশে নারী ক্ষমতায়ন নিশ্চিত করার জন্য ১৯৭২ সালের সংবিধান থেকে কিন্তু সংসদে সংরক্ষিত নারী আসন ছিল, যেটা বর্তমানেও আছে। তবে সেই সময় ছিল মাত্র ১৫ জন, আর সেটা ছিল ১০ বছর মেয়াদি। অর্থাৎ যখন এই সংরক্ষিত আসন সংসদে তৈরি করা হয় তখন সেটা একটা মেয়াদ উল্লেখ করা থাকে যে কেন সেটা তৈরি করা হচ্ছে, যে সেটার তো একটা উদ্দেশ্য থাকবে, সেই উদ্দেশ্য কতদিনের মধ্যে পূরণ হতে পারে, অর্থাৎ সেই পরের টাইমে আর দরকার হবে না এরকম। তো ১০ বছর পর পর আর্থসামাজিক উন্নয়ন হবে, নারী ক্ষমতায়নের একটা স্পেস তৈরি হবে, নারীরা রাজনীতিতে আসবে, তো বা বিভিন্ন ক্ষমতায় আসবে। তো তারপরে ধীরে ধীরে এই সংরক্ষিত আসনের চাহিদা কমতে থাকবে, মানে এরকম একটা প্রাইমারি একটা প্ল্যান ছিল। কিন্তু বাস্তবে যেটা দেখা যায় যে সেই ১৫টা আসন বর্তমানে সংসদ সদস্য কিন্তু নারীদের জন্য যে সংরক্ষিত আসন আছে সেটা ৫০ জন, আর এটা ২০১৮ সালে মেয়াদ ২৫ বছর করা হয়। অর্থাৎ প্রথমে ছিল ১৯৭২ সালে ১৫ জন, এবং আশা করা হয়েছিল যে ডে বাই ডে এই সংখ্যাটা হয়তো কমবে, একসময় এটার দরকারই পড়বে না। কিন্তু এখন দেখা যাচ্ছে ডে বাই ডে ওই সংখ্যাটা বাড়তেছে। আচ্ছা, বাড়তেছে, এটা কি আদৌ নারীর ক্ষমতায়নে কোনো ভূমিকা রাখতেছে কিনা, নাকি এটা জাস্ট একটা আইওয়াশ, এটা রাজনৈতিক স্বার্থে সবাই করতেছে কিনা, বা এটাও আদৌ কোনো উপকার হচ্ছে কিনা, বা নারীর ক্ষমতায়নে আদৌ কোনো ভূমিকা রাখতেছে কিনা, সেটা নিয়ে আজকের ভিডিও। তো চলুন শুরু করা যাক। দেখুন, এই নারী সংসদ সদস্যরা নির্বাচিত হয় কিভাবে। এনারা কিন্তু জনগণের সরাসরি প্রতিনিধিত্ব করে না। জনগণ এই ৩০০ জন যাদেরকে চুজ করে এমপি হিসেবে, সেই ৩০০ জনের ভোটে কিন্তু এই নারী সংসদ সদস্যরা নির্বাচিত হয়। ৫০টা সিট থাকে, যদি ৫০ জনে প্রতিদ্বন্দ্বিতা করে তাহলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে যাবে। কিন্তু যদি একটা সিটের বিপরীতে একাধিকজন থাকে তখন কিন্তু একটা নির্বাচন হবে। এটাকে বলে একক হস্তান্তরযোগ্য একটা ভোট, একটা প্রক্রিয়া। সেই প্রক্রিয়ার মাধ্যমে নির্বাচিত হবে। এটা কিন্তু বেশ জটিল একটা প্রক্রিয়া এবং ইন্টারেস্টিংও। মানে পলিটিক্স এবং ম্যাথমেটিক্স দুটো এক জায়গায় করে বেশ দারুণ একটা কম্বিনেশন তৈরি করা হয়েছে এই নির্বাচন পদ্ধতিতে। সেটা নিয়ে আলাদা একটা ভিডিও করা আছে, একটা লেন্দি একটা ভিডিও, চাইলে সেটা দেখে নিতে পারেন। এই ৩০০ জন যে সংসদ সদস্য নির্বাচিত হয় তারা দেখা যাচ্ছে একটা জেলাতে ৪ জন বা ৫টা আসন থাকে এভারেজে আর কি। কোনো জেলায় আরও বেশি আসন থাকে, যদি ঢাকার কথা বলে ঢাকাতে ৮, ৯, ১০ অনেকগুলো আসন থাকে। তো এই আসনগুলো একটা জেলায় কয়েকটা আসন থাকে। আর সংরক্ষিত নারী এমপি যারা হয় তাদের কিন্তু নির্দিষ্ট আসন থাকে না, তবে তাদেরকে এরকম ভাগ করে দেওয়া হয় যে একটা জেলায় একজন নারী সংরক্ষিত সদস্য থাকবে এভারেজে আর কি। ৬৪টা জেলা ৫০ জন আছে, এরকম ভাগ করে দেওয়া হবে। কারোর কাছে একের অধিক জেলাও পড়তে পারে, বা একের অধিক আসন তো অবশ্যই পড়বে। তো এরকম ডিস্ট্রিবিউট করা থাকে, এবং তাদের বরাদ্দও থাকে তুলনামূলক কম, বা তাদের দায়িত্ব অ্যাকচুয়ালি বাস্তবে যদি দেখা যায় যে তেমন একটা পরিলক্ষিত হয় না। দেখুন, এই সংরক্ষিত নারী আসনে আসলে কারা যাচ্ছে। অনেক সময় দেখা যায় যে কোনো একজন ৩০০ আসনের মধ্যে যারা এমপি আছে সেই এমপিদেরই নিকটাত্মীয়, তাদের ওয়াইফ, তাদের মেয়ে, অথবা তাদের অন্যান্য নিকটাত্মীয় যারা আছে তাদেরকেই আবার এই সংরক্ষিত আসন দেওয়া হচ্ছে। তো আমি যদি এই ২০০০ সালের পরবর্তীতে 4টা নির্বাচন পর্যবেক্ষণ করি, তো সেই নির্বাচন পর্যবেক্ষণ করলে দেখা যায় এর মাঝে ৩০০ আসনের মধ্যে যারা জনগণের ভোটে নির্বাচিত হয়েছে, এই ৩০০ আসনের মধ্যে ম্যাক্সিমাম ২২ জন নারী ছিল। মানে এই 4টা নির্বাচন মিলে 22 জনের বেশি কোনো নারী এমপি ছিলই না। অর্থাৎ দেখেন ৩০০ জনের মধ্যে মাত্র 22 জন নারী, এই সংখ্যা তো নিতান্তই কম। আর বাকি তো 50টা সংরক্ষিত আসন আছে। তো এখানে দেখলে বুঝতে পারবেন, মানে এই চিত্রটা দেখলে বুঝতে পারবেন যে আসলে নারীর ক্ষমতায়ন কি আদৌ বাড়তেছে কিনা, বা কোথায় ৩০০ তার মধ্যে জাস্ট 22 জন। এরপরে সর্বশেষ নির্বাচনে তো আরও একটা ইন্টারেস্টিং কেস ঘটে গেছে। ইন্টারেস্টিং কেস হচ্ছে যে একজন এমপি ইলেকশনে একজন প্রতিদ্বন্দ্বিতা করছে, তিনি প্রতিদ্বন্দ্বিতা করার পর নির্বাচন হেরে গেছে। অর্থাৎ 300 আসনে একজন নারী এমপি প্রার্থী ৩০০ আসনে প্রতিদ্বন্দ্বিতা করে তিনি হেরে গেছে। তো দেখা যাচ্ছে যে সংরক্ষিত আসনে তাকে আবার তার দল থেকে মনোনয়ন দেওয়া হয়েছে। এটা ছিল জাতীয় পার্টির একটা কেস। তিনি ছিলেন জাতীয় পার্টির যে চেয়ারম্যান আছে GM কাদের, তার ওয়াইফ। তো তিনি নির্বাচন করে হেরে গেছে, এবং তাকে আবার সংরক্ষিত মহিলা আসনে আবার মনোনয়ন দেওয়া হয়েছে। আর লাস্ট নির্বাচনে যেটা হয়েছে যে সংরক্ষিত আসনে এক আসনের বিপরীতে একাধিক প্রার্থীও ছিল না। অর্থাৎ 50টা আসন, 50টা প্রার্থী, 50টা না, সম্ভবত 48 জন প্রার্থী ছিল, ঠিক এই মুহূর্তে আমার মনে পড়তেছে না। মানে যতগুলো আসন ছিল ঠিক সমান বা তার কম প্রার্থী ছিল, অর্থাৎ এখানে সবাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত। এরকম কিন্তু 2 জন আছে যারা ৩০০ আসনে, যে ৩০০টা যে জনগণের ভোটে নির্বাচিত যে আসনগুলো আছে সেই আসনে প্রতিদ্বন্দ্বিতা করে হেরে গেছে, এবং পরবর্তীতে সংরক্ষিত আসনে এমপি হয়েছে। মানে জনগণের ভোটে তারা অলরেডি হেরে গেছে, হেরে যাওয়ার পরে এখন আবার সংরক্ষিত আসনে এমপি হয়েছে। তো এখানে প্রশ্ন থেকে যায় যে তারা ইনডাইরেক্টলি জনগণের প্রতিনিধিত্ব করতেছে, মানে জনগণের প্রতিনিধিত্ব করতেছে, জনগণের জন্যই তো কাজ করতে পারবে, কিন্তু তারা অলরেডি একটা সংসদ নির্বাচন হেরে আবার সেই সংসদেই জনগণের প্রতিনিধিত্ব করতেছে। মানে এটার আইনি কোনো মারপ্যাচ নাই, বা আইনি কোনো নিষেধ নাই যে না সে হেরে গেছে, সে করতে পারবে না। কিন্তু আমি যে কোশ্চেনটা করতেছি সেটা হচ্ছে ইথিক্যাল একটা কোশ্চেন, যে এখানে কি একটা প্রশ্ন তোলার জায়গা থেকে যায় না।
আর নিকটাত্মীয়দের প্রাধান্য দেওয়া বা যাদের একটু পপুলার ফেস আছে তাদেরকে প্রাধান্য দেওয়া, এসব ক্ষেত্রে যদি প্রাধান্য দেওয়া হয়ে থাকে তাহলে দেখা যাচ্ছে আসলেই যাদেরকে মনোনয়ন, এই সংরক্ষিত আসনে মনোনয়ন দিলে নারীদের আদৌ উপকার হইতো, এরকম ক্ষেত্রগুলো অনেক মানে একটা বঞ্চিত হওয়ার একটা বড় রকমের সুযোগ থেকে যায়। তো আমি একজন আইন বিশেষজ্ঞের কোট করতেছি, শাহদিন মালিক তার নাম, অনেকেই চিনবেন। তিনি বলতেছেন যে এই 1972 সালে যে প্রাইমারি এজেন্ডা থেকে বা যে লক্ষ্য উদ্দেশ্য পূরণের জন্য এই সংরক্ষিত নারী আসনের সৃষ্টি করা হয়েছিল 15টা আসন, আর যে প্ল্যান ছিল যেরকম 10 বছর পর পর চেঞ্জ হয়ে থাকবে, ধীরে ধীরে একটা প্রয়োজন থাকবে না, অথচ আমরা এখন 52 বছর পার হয়ে আসছি, তারপরে এখনও প্রয়োজনীয়তা দেখা দিচ্ছে নাকি আদৌ এটা এই পলিটিক্যাল স্বার্থ বা অনেকের যে তোমাকে আমি এমপি বানিয়ে দিলাম একটা সুবিধা দেওয়ার ক্ষেত্রে ইউজ করা হচ্ছে। তো তার মতে হচ্ছে যে না, এটার বর্তমানে আর প্রয়োজনই নাই, এটা বরঞ্চ নারীদের জন্য আরও একটা বিব্রতকর একটা অবস্থা যে আসলে কাজ করতেছেন। অনেকে বলতেছে হ্যাঁ, নারীদের জন্য ক্ষমতায়নের উদ্দেশ্যে আলাদা আমি 50টা সিট দিয়ে রাখতেছি, মানে তিনি এটা নিয়ে প্রশ্ন তুলছেন এবং এটা বর্তমানে প্রয়োজন নাই বলেও উল্লেখ করছেন। তো এই ব্যাপারে আপনার কি মতামত? সংসদে কি আসলেও এই 50টা এক্সট্রা আসন, নারীদের সংরক্ষিত আসন থাকা উচিত, কিংবা আরও অন্যান্য কোনো ক্যাটাগরিতে সংরক্ষিত আসন থাকা উচিত কিনা? সেটা হতে পারে বিভিন্ন রকম হতে পারে, যেমন হতে পারে যে আদিবাসীদের জন্য আলাদা সংরক্ষিত আসন বা সংখ্যালঘুদের জন্য আলাদা সংরক্ষিত আসন, তাদের অধিকার নিয়ে কথা বলার জন্য বা তাদের ক্ষমতায়নের উদ্দেশ্যে। তো এটা নিয়ে মন্তব্য জানাইতে পারেন। আর এই নির্বাচন নিয়ে বেশ কয়েকটা আমার ভিডিও বানানো আছে, যে যেমন এই জামানত বাজেয়াপ্ত নিয়ে বা স্বতন্ত্র প্রার্থীর যে একটা সিগনেচার লাগে, 1% লোকের সিগনেচার লাগে, তারপরে বিদেশ থেকে ভোট দেওয়া নিয়ে, যে দেশের বাড়ি থেকেও ভোট দেওয়া যায়, জেল থেকেও ভোট দেওয়া যায়, সেগুলো নিয়ে ডিটেলস আলোচনা করা আছে। চাইলে সেগুলো দেখতে পারেন, আপনার মন্তব্য জানাইতে পারেন। ধন্যবাদ।